হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো একসাথে 3জন দেবর কিভাবে আমার মাথায় খেলা করেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, আমি শাবনাজ। বর্তমানে আমার বয়স 23 বছর। বছর দুয়েক আগে আমাদের বিয়ে হয়েছে। আমার স্বামীর নাম বিদ্যুৎ। ওর বয়স 34 বছর। আমাদের দুজনের মধ্যে বয়সের পার্থক্যটা অনেক বেশি, কিন্তু ওরা অর্থবিত্ত। অন্যদিকে আমার বাবার সেরকম কোনো সম্পত্তি ছিল না। এছাড়াও বিদ্যুৎ অনেক বড় একটি সরকারি চাকরি করে। তাই অনেকেই আমার বাবাকে উপদেশ দিয়ে বলল যে, ললিন, ছেলে মানুষের আর বয়স কি? অমন পরিবারের মেয়ে বিয়ে হলে মেয়ে রাজরানীর মতো থাকবে। এভাবে শ্যামলের সাথে আমার বিয়ে হয়ে যায়। কিন্তু আমি কয়েকদিনে বুঝতে পারলাম খেলাধুলার প্রতি শ্যামলের তেমন কোনো আগ্রহ নেই। যদিও বা খেলা করে 3-4 মিনিটই শেষ হয়ে যায়। ওর এমন অনীহা এবং দুর্বলতা দেখে আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। তখন শুধু আমি মনে মনে ভাবতে লাগলাম, চাই না আমি টাকা পয়সা, বাড়ি গাড়ি, জীবনের চাহিদাই যদি মেটাতে না পারি, তাহলে এই পুরো শরীরের দাম কি? বিদ্যুৎ শুধু ওর কাজ আর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। এরপর একদিন দুর্গাপুজোর চাঁদা আদায়ের জন্য আমাদের পাড়া ক্লাবের 3জন ছেলে আমাদের বাড়িতে এলো। ওদের মধ্যে আমি একটু একটু প্রদীপকে চিনতাম। এছাড়া ওদের সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না। ও একটু বাইরে বের হলে দেখা দেখি, চোখাচোখি, এই আর কি। যাই হোক, সেই সময় আমার স্বামী বাড়িতে ছিল না। তাই আমার স্বামীকে না পেয়ে প্রদীপ আমার সাথে গল্প জমিয়ে ফেলল। আমিও কথা বলার কাউকে পাই না বলে আমারও বেশ ভালো লাগছিল। তবে আমাদের ছাদটা খুব সুন্দর ছিল বলে প্রদীপের 2 বাকি বন্ধু মিলে ছাদটা দেখতে উপরে গিয়েছে। এক সময় প্রদীপ আমাকে বলল, বৌদি, তোমার স্বামী আর শ্বশুর তো বাইরে যাচ্ছে, তুমি বাড়িতে সব কাজ করো কেমন করে? আমি বললাম, হ্যাঁ, সব কাজ মানে সেই রকম বেশি কিছু কাজ নেই, কিন্তু সব কাজ ধীরে ধীরে করে ফেলি। প্রদীপ বলল, বাহ, ভালোই তো। আপনার স্বামী কি বাইরে থাকে নাকি? আমি বললাম, হ্যাঁ, বলতে পারো একরকমভাবে, কারণ সপ্তাহে 5 দিনই ও বাইরে থাকে আর 2 দিন বাড়িতে। আমার এই কথা শুনে প্রদীপ বলল, কি বলো বৌদি, 5 দিন বাইরে থাকে? কেমন করে? আমি বললাম, হ্যাঁ, 5 দিন। আর কেমন করে মানে? বুঝতে পারলাম না। প্রদীপ বলল, মানে বৌদি, 5 দিন এত আকর্ষণীয় বউকে ছেড়ে থাকে কেমন করে? রাগ করো না। এই কথা শুনে বলার পর প্রদীপ আমার ফুলগুলোর দিকে দেখতে লাগলো। আর আমি তা বুঝতে পেরে বললাম, আমাকে তোমার কাছে আকর্ষণীয় মনে হয়? প্রদীপ বলল, হ্যাঁ, কেন? কেউ তোমাকে আগে বলেনি বুঝি? আর এত পাগল করা বউ কতজনের কপালে থাকে বলো তো? আমি বললাম, না তো, আমায় আগে কেউ এভাবে বলেনি। প্রদীপ বলল, আর যে 2 দিন তোমার স্বামী বাড়িতে থাকে, মনে হয় তোমাকে পুরো ব্যস্ত করে রাখে, তাই না? আমি বললাম, না না, সে কাজেও নেই। বাড়িতে যেদিন থাকে সে 2 দিন অফিসের কাজেই ব্যস্ত থাকে, একটুও হাত বাড়ায় না আমার দিকে। আমার এমন কথা শুনে প্রদীপ খুব অবাক হয়ে বাঁ হাতটা আমার কাঁধের উপর রেখে বলল, কি বলো বৌদি, সত্যি নাকি? আমি বললাম, হ্যাঁ, সত্যি বলছি। এরপর প্রদীপ আমাকে বলল, তাহলে বৌদি, তুমি তোমার চাহিদা কেমন করে মেটাও? আমি এবার উদাস হয়ে বললাম, সে তো আর হয় না। তাই দিন দিন যেন আমার চাহিদা বেড়েই চলছে, কিন্তু কিছুই করতে পারছি না। তারপর প্রদীপ বলল, আমি তোমায় একটা সাহায্য করতে পারি। আমি বললাম, কি সাহায্য? প্রদীপ বলল, সাহায্যটা যদি তুমি আমাকে করতে দাও, তাহলে তুমি যেটা চাও পেয়ে যাবে, আর আমি যেটা চাই সেটা আমি পেয়ে যাব। ওর এরকম রহস্যময় কথা শুনে আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, এ আবার কেমন সাহায্য?
যদি আমি তোমাকে সাহায্য করে দিই তাহলে দুজনেরই লাভ হবে, তাই তো? প্রদীপ তার হাতটা ধীরে ধীরে আমার মুখের কাছে নিয়ে বলল, হ্যাঁ তাই। এ তো দুজনেরই লাভ হবে, কিন্তু তোমার সম্মতি লাগবে গো। তখন এতটুকু ছোঁয়া পেয়ে আমার মনের ভেতর কেমন যেন একটা ঝড় বয়ে গেল। তারপর আমি একটু ভেবে চিন্তে বললাম, হ্যাঁ ঠিক আছে, আমি সম্মতি দিলাম। এবার বল সাহায্যটা কি? প্রদীপ বলল, তুমি যে বললে না খিদে মেটাতে পারছো না, আর আমিও আমারটা পারছি না, তাই আমরা দুজনেই যদি দুজনকে সাহায্য করি তাহলে দুজনেরই ভালো লাগবে। আমি এবার ওর গা ঘেঁষে দাঁড়িয়ে পড়লাম। তুমি পারবে আমার জমানো কষ্টগুলো মুছে দিতে? প্রদীপ বলল, হ্যাঁ বৌদি, অবশ্যই পারবো। আমি বললাম, ঠিক আছে, তাহলে তাই হোক, কিন্তু কাউকে বলো না এই ব্যাপারে। সে বলল, না না, আমি কেন বলতে যাব? এই বলে প্রদীপ ওর হাতের কাজ শুরু করলো, আর আমি ওর খেলোয়াড়টা নিয়ে খেলতে লাগলাম। এর কিছুক্ষণ পর ও রেডি হতেই আমরা কাজ শুরু করে দিলাম। তবে অনেক দিন পর প্রথমেই আমার মনের ভেতর শিরশির করে উঠল। আমার অবস্থা বুঝতে পেরে প্রদীপ মুহূর্তের মধ্যেই পাগলের মতো খেলা শুরু করলো, আর আমি মজা পেয়ে আনন্দে নানা রকম শব্দ করতে শুরু করলাম। ঠিক তখনই ছাদ থেকে নেমে ওর দুই বন্ধু আমাদের এই অবস্থা দেখতে পেল। আমাদের এভাবে দেখে বিপুল প্রদীপকে বলল, কী রে প্রদীপ, তুই তো একা একাই সব শেষ করে দিবি মনে হচ্ছে, আমাদের একবার ডাকলি না? সজল বলল, হ্যাঁ হ্যাঁ প্রদীপ, তুই তো খুব স্বার্থপর, আমাদের ডাকলি না। আমি ওদের আশাতে চমকে গেলাম আর নিজেকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা করলাম। তখন প্রদীপ ওর বন্ধুদের বলল, আরে না রে বৌদি, আমাকে সুযোগই দেয়নি তোদেরকে বলার। বিপুল আমাকে বলল, আচ্ছা বৌদি, তুমি শুধু প্রদীপকেই দেবে নাকি, আর আমাদের দেবে না? না না ঠাকুরপো, আমার সেরকম কোনো প্ল্যান ছিল না। মুখে এই কথা বললেও আমি ঠিক বুঝতে পারলাম যে এবার ওরা তিনজনেই আমার মাঠে খেলা করবে। বুঝতে পেরেও আমি তেমন কোনো আপত্তি করলাম না, কারণ আমি তো এইটার জন্যই কত রাত ঘুম ছাড়া, এর কোনো হিসাব নেই। এরপর আমরা চারজনেই খেলা শুরু করলাম। এক সময় কেন যেন মনে হলো আজ আমি মরে যাব। তারপরও নিজের মনকে বোঝালাম, এমন আনন্দ করতে করতে যদি মরণও হয় তাও ভালো। এভাবে ঘন্টাখানেক খেলা করতে করতে ওরা সবাই শান্ত, আর আমি তখন হাঁফ ছেড়ে বাঁচলাম। তারপর প্রদীপ আমাকে বলল, বৌদি, কি মজাটাই না পেলাম তোমার সাথে খেলা করে। আবার যদি কোনোদিন কিছু সাহায্য লাগে তো আমাদেরকে বলো। আমি বললাম, হ্যাঁ, যা মনে হচ্ছে তাতে সাহায্য তো লাগতেই পারে। আবারও বিপুল বলল, হ্যাঁ, কোনো ব্যাপার না বৌদি, শুধু একবার ফোন করে দিও তাহলেই হবে। আমি বললাম, হ্যাঁ অবশ্যই করব। তারপর প্রদীপ আবার আমাকে বলল, ঠিক আছে বৌদি, এবার আমরা না হয় চলি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, ঠিক আছে যাও, কিন্তু পুজোর চাঁদা নেবে না? সন্তোষ বলল, কি যে বলো বৌদি, তুমি যা দিলে তা কি টাকাতে পাওয়া যাবে? বলার পর ওরা সবাই মিলে চলে গেল, আর আমি আবার স্নান করতে গেলাম। স্নান করতে করতে ভাবতে লাগলাম, সত্যি ওরা সবাই মিলে যে আনন্দ দিল তা আজ পর্যন্ত কেউ কোনো দিন আমায় দিতে পারেনি। যদিও তখন একটু কষ্ট হচ্ছিল, কিন্তু মজা অনেক পেয়েছি। স্নান করার পর আমার ঘরে গিয়ে কাপড় পরে বেডে শুয়ে একটু আরাম করতে লাগলাম। আর কখন যে চোখ দুটো বুজে এলো আমি বলতে পারবো না। এর 2 দিন পর আমার স্বামী বাড়িতে চলে এলো, কিন্তু এবারও তার মধ্যে একটা অন্যরকম আচরণ লক্ষ্য করলাম। কেন জানি আমার মনে হলো সে আমার একটু বেশি খেয়াল রাখছে। এরকম একদিন রাতে বিদ্যুৎ আমাকে বলল, শাবনাজ, আমি বাবা হতে চাই। ওর এই কথা শুনে আমি মনে মনে হাসলাম, তবে ওকে সেই সুযোগ করে দিলাম, কিন্তু আবারও আগের মতোই করলো। একটু কম বেশি হলো না আর কি। ওর এই খেলা দেখে দেখে আমি বেশ ভালো বুঝতে পারলাম ও কোনোদিনও পারবে না। কিন্তু পরের মাসে কেন জানি আমার অসুস্থ ভাব হলো। তখন পরীক্ষা করে জানতে পারলাম সত্যি সত্যি সুসংবাদ। এটা শুনে আমার স্বামী খুব খুশি হলো বটে, কিন্তু আমি তো জানতাম আসল রহস্য কী। বন্ধুরা, আজ এই পর্যন্তই।
এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটি জানাতে ভুলো না যেন কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।